মুভির শুরুতেই এই গল্পের প্রধান ক্যারেক্টার তুষিকে দেখানো হয়। প্রতিদিনের মতো আজও সে ট্রেনে করে তার কলেজে যাচ্ছিল। হঠাৎ সে ট্রেনের মধ্যে একটি মেয়েকে দেখতে পেয়ে তার প্রেমে পড়ে যায়। তুষি আমাদেরকে বলতে থাকে, প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গিয়েছি। এক অন্যরকম অনুভূতি, কিন্তু মনে হয় তার সাথে আমার আর দেখা হবে না। সে হয়তো অন্য এক স্টেশনে নেমে যাবে। এরপর তুষি অনেকক্ষণ চিন্তা ভাবনার পর আবারও আমাদেরকে বলে, আমরা দুজন যদি একই স্টেশনে নামি তাহলে আমি অবশ্যই তার সাথে কথা বলবো। এরপর তুষি তার স্টেশনে এসে পৌঁছায়। দেখতে পায় মেয়েটিও সেই একই স্টেশনে নেমেছে। তখন স্ক্রিনে লেখা আসে ডে 1, অর্থাৎ প্রথম দিন। তুষি মেয়েটির কাছে গিয়ে বলে, আমি তোমাকে ট্রেনে দেখেছি আর প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গিয়েছি। আসলে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত অল্প সময়ে কিভাবে একটি মানুষ আরেকটি মানুষের প্রেমে পড়তে পারে। আসলে তুষি বুঝতে পারছিল না যে সে মেয়েটিকে কি বলবে, কিভাবে তার ভালোবাসা এক্সপ্রেস করবে, এবং সে মেয়েটির কাছে তার ইমেইল অ্যাড্রেস চায়। মেয়েটি বলে সে মোবাইল ফোন ইউজ করে না। এই শুনে তুষি ভাবে মেয়েটি হয়তো তাকে ইগনোর করছে। বলে, আমি বুঝতে পেরেছি, তুমি হয়তো আমার উপর বিরক্ত হয়েছ। এই বলে সে চলে যেতে নেয়। মেয়েটি বলে সে মোটেও বিরক্ত হয়নি, তার কাছে সত্যিই কোনো মোবাইল ফোন নেই। এরপর তারা দুজন সেই স্টেশনে বসেই কথা বলতে শুরু করে। তুষি বলে, আমি তাকাতোশি মিনামিয়ামা, আমার বয়স 20 বছর। আমি কার্টুন ড্রয়িং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। আর মেয়েটি বলে তার নাম অ্যামি, সেও 20 বছর বয়সী এবং সে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করছে, যেখানে হেয়ার স্টাইলিং, স্কিন কেয়ার অথবা প্রসাধনী সামগ্রীর উপর ডিগ্রি অর্জন করা যায়। তুষি বলে, তোমার কলেজ কি এইখানেই? অ্যামি বলে তার কলেজ এইখানে নয়, আসলে সে গত স্টেশনে ট্রেন থেকে নামতে ভুলে গিয়েছিল, তার কলেজটি সেইখানে। সে তুষিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে পছন্দ করলে কেন? তুষি বলে, আমি জানি না, কিন্তু তোমাকে দেখেই আমার মনে হলো তোমার সাথে আমার কথা বলা উচিত, এছাড়া আর কোনো উপায় নেই। এই শুনে আমি এক প্রশান্তি অনুভব করে। তুষি বলে, পাশেই তাকারা গাইকে নামের একটি লেক রয়েছে, আমরা সেখানে ঘুরতে যেতে পারি। তখন অ্যামির ট্রেন চলে আসে। সে বলে, আমার যেতে হবে। এই বলে সে চলে যেতে নেয়। তুষি তাকে পেছন থেকে ডেকে বলে, আমাদের কি আবার দেখা হবে? অ্যামি যখন তার দিকে ঘুরে তাকায়, দেখতে পায় সে কান্না করছে। তুষি বলে, কি হয়েছে তোমার? সে বলে, তেমন কিছু নয়, একটি দুঃখজনক ঘটনা মনে পড়ে গেল। যাওয়ার আগে সে বলে, আমাদের আগামীকাল আবার দেখা হবে। এই বলে সে ট্রেনে উঠে পড়ে। এরপর তুষি কলেজে এসে তার বেস্ট ফ্রেন্ড উয়েমাকে অ্যামির বিষয়ে বলে। উয়েমা বলে, তোমার উচিত ছিল তার ফোন নাম্বার অথবা তার ছবি তুলে নেয়া। আসলে উয়েমা ছিল মেয়ে পটানোতে এক্সপার্ট। তুষি বলে, আমি তোমার মতো মেয়ে পটাতে পারি না, তাই আমাকে বলো যে আমার এখন কি করা উচিত। তখন উয়েমা বলে, আমার মনে হচ্ছে তার সাথে তোমার আবার দেখা হবে, সে তোমাকে ঠিক খুঁজে বের করবে। পরদিন কলেজে আসার সময় সে ট্রেনের মধ্যে অ্যামিকে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। এরপর কলেজ শেষে তুষি একটি পার্কে আসে ড্রয়িং প্র্যাকটিস করার জন্য। তখন হঠাৎ সেখানে অ্যামি চলে আসে। বলে, তোমার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, এই ড্রয়িংটা তোমার কলেজের ডিসপ্লে বোর্ডে লাগানো হবে। হঠাৎ অ্যামিকে সেখানে দেখে এবং তার কথাবার্তা শুনে তুষি পুরো অবাক হয়ে যায়। বলে, তুমি এখানে কিভাবে আসলে? অ্যামি বলে, তুমি গতকাল বলেছিলে এখানে এসে ড্রয়িং করবে। আসলে গতকাল সে এরকম কোনো কথাই অ্যামিকে বলেনি। এরপর অ্যামি বলে, তুমি গতকাল তাকারা গাইকে নামের একটি লেকের কথা বলেছিলে, চলো আমরা সেখানে ঘুরতে যাই। এরপর তারা সেই লেকে ঘুরতে চলে আসে। তুষি বলে, জায়গাটা তার কাছে খুবই স্পেশাল, কারণ ঠিক 15 বছর আগে, তখন সে 5 বছর বয়সী ছিল, সে একদিন এই লেকের পানিতে ডুবে প্রায় মারাই যাচ্ছিল। তখন হঠাৎ একটি মহিলা এসে তাকে বাঁচিয়ে নেয়। অ্যামি বলে, সে যখন 5 বছর বয়সী ছিল তখন সেও এক প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয় এবং একজন মধ্যবয়সী লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। তুষি বলে, আমরা দুজনই 5 বছর বয়সে দুর্ঘটনার শিকার হয়েছি, ব্যাপারটা খুবই অদ্ভুত মনে হচ্ছে। এরপর সে অ্যামির কাছে তার ফোন নাম্বার চায়। সে তাকে ফোন নাম্বার লিখে দেওয়ার জন্য একটি ডায়েরি বের করে, কিন্তু সে ভুলে অন্য একটি ডায়েরি বের করে ফেলে। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। এরপর সে অন্য একটি ডায়েরি থেকে পৃষ্ঠা নিয়ে তুষিকে তার ফোন নাম্বার লিখে দেয়। এই ঘটনাটি তুষি তার বন্ধু উয়েমাকে এসে বলে। উয়েমা বলে, যেহেতু মেয়েটি তার ফোন নাম্বার তোমাকে দিয়েছে, তোমার উচিত তাকে এখনই ফোন করা। তুমি তাকে কফি অথবা ডিনারের ইনভাইট করতে পারো। কিন্তু তুষির সাহস হচ্ছিল না যে তাকে ফোন করে ডেটের জন্য জিজ্ঞেস করবে। তখন উয়েমা তুষির কাছ থেকে তার ফোন নিয়ে অ্যামির নাম্বারে কল করে দেয়। অ্যামি কল রিসিভ করে। তুষি কি বলবে বুঝতে পারছিল না। তখন উয়েমা তাকে সাহায্য করে। তার সাহায্যে তুষি আগামীকাল দুপুর 1টায় তাদের ডেটিং ফিক্স করে ফেলে। উয়েমা বলে, তুমি আগামীকাল সকালবেলা সেখানে চলে যাবে, পুরো এরিয়াটা ঘুরে দেখবে এবং সেখানকার সমস্ত খাবার দাবার টেস্ট করবে। এরপর অ্যামি যখন সেখানে আসবে তখন তাকে সেখানকার বেস্ট খাবার এবং বেস্ট জায়গায় ঘুরিয়ে খুব সহজেই ইমপ্রেস করতে পারবে। পরদিন কলেজ শেষে সে জলদি তার ডেটিং স্পটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
তখন তার এক ক্লাসমেট তাকে ডেকে বলে, তোমার গতকালকের অ্যাসাইনমেন্টের ড্রয়িংটা কলেজের ডিসপ্লে বোর্ডে জায়গা পেয়েছে, যেখানে কলেজের সবচেয়ে পারফেক্ট ড্রয়িংগুলো স্থান পায়। এই শুনে তুষি ডিসপ্লে বোর্ডে এসে দেখে তার গতকালের ড্রয়িংটা সেখানে লাগানো রয়েছে। গতকাল অ্যামি বলেছিল তার এই ড্রয়িংটা ডিসপ্লে বোর্ডে জায়গা পাবে, এবং আজ ঠিক তাই হয়েছে। সে এসব কিভাবে জানলো? এভাবে তুষি একদম হতবাক হয়ে যায়। এরপর তুষি তাদের ডেটিং স্পটে এসে সেখানকার সমস্ত খাবার দাবার এবং ভালো জায়গাগুলো ঘুরে দেখে। তখন স্ক্রিনে লেখা আসে ডে 3, অর্থাৎ তৃতীয় দিন। তারপর অ্যামি সেখানে চলে আসে। তারা সেই দিনটা খুব এনজয় করে। সন্ধ্যায় তারা একটি স্পেশাল জায়গায় আসে। তুষি অ্যামিকে বলে, আমার কাছে সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, আর জানি না কেন আমি তোমাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছি। এই বলে সে অ্যামিকে প্রপোজ করে। অ্যামি বলে, আমার কিছু প্রবলেম রয়েছে, আমাকে সহ্য করা মোটেও সহজ কাজ নয়, কারণ মাঝে মাঝে আমি বাচ্চাদের মতো আচরণ করি, মাঝে মাঝে আমি খুব সেলফিশ হয়ে যাই। তুষি বলে, এতে আমার কোনো প্রবলেম নেই। অ্যামি আবারও বলে, খাবারের উপর ডিপেন্ড করে আমার মুড সুইং হয়। তুষি বলে, এতেও কোনো প্রবলেম নেই, আমি তোমার সবকিছু সহ্য করে নিব। তখন হঠাৎ অ্যামি কান্না করে দেয়, বলে, আমার আরো একটি প্রবলেম রয়েছে, আমি অল্পতেই কেঁদে ফেলি। এর কয়েকদিন পর তুষি নতুন এক বাড়িতে ওঠে। ওয়েমা তাকে মালামাল উঠাতে সাহায্য করছিল। তখন অ্যামিও সেখানে চলে আসে তুষিকে সাহায্য করার জন্য। ওয়েমা প্রথমবারের মতো অ্যামিকে দেখে। সে অবাক হয়ে তুষিকে জিজ্ঞেস করে, এত সুন্দর একটি মেয়ে কিভাবে তোমার প্রেমে পড়লো? এরপর মালামাল উঠানো শেষে অ্যামি ওয়েমাকে বলে, এভাবেই সব সময় তুষির খেয়াল রাখবে। ওয়েমা অবাক হয়ে বলে, এই কথাটা আমার তোমাকে বলা উচিত, যে সব সময় এর পাশে থেকো। এরপর ওয়েমা তার বাড়ি চলে যায়। তুষি এবং অ্যামি ঘর সাফ সাফাই করছিল। তখন মালামাল গোছানোর সময় অ্যামি ছোট একটি রহস্যময় বক্স দেখতে পায়, যেটা লক করা ছিল। তুষি বলে, এই বক্সটা সেই মহিলাটি তাকে দিয়েছিল, যে ছোটবেলায় তার জীবন বাঁচিয়েছে। তার জীবন বাঁচানোর 5 বছর পরে সেই মহিলাটির সাথে তুষির আবারও দেখা হয়। তিনি তাকে এই বক্সটি দিয়ে বলেন, এটা এখন খুলবে না, যখন সঠিক সময় আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে, আর এই বক্সটা তখনই খুলে দেখবে। তুষি বলে, আমি তার জন্য অপেক্ষা করছি, যদি কখনো আবার তার সাথে দেখা হয় তখন তার অনুমতি নিয়ে বক্সটা খুলে দেখব। এরপর তুষি বলে, আমরা একে অপরের নাম ধরে ডাকতে পারি। তখন তারা একে অপরের নাম ধরে ডাকে। আসলে জাপানের সংস্কৃতিতে যখন দুজন মানুষের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়, শুধুমাত্র তখনই তারা একে অপরের নাম ধরে ডাকতে পারে। এছাড়া অপরিচিত কারো নামের পরে মিস্টার অথবা মিস ব্যবহার করে সম্বোধন করতে হয়। এরপর তারা যখন একে অপরের নাম ধরে ডাকে তখন অ্যামি ইমোশনাল হয়ে পড়ে। এরপর রাতের বেলা অ্যামিকে স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য তুষি তার সাথে আসে। বাহিরে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই তুষি বলে, আমরা কি হাত ধরে হাঁটতে পারি? অ্যামি বলে, হ্যাঁ অবশ্যই। তুষি বলে, হাত ধরার অনুভূতিটা সত্যি অসাধারণ, কারণ এই প্রথমবারের মতো আমি কোনো মেয়ের হাত ধরলাম। এই শুনে অ্যামি আবারও ইমোশনাল হয়ে পড়ে। তো অ্যামির এই বারবার ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপারটা আমরা মুভির শেষে বুঝতে পারবো। এরপর অ্যামি ট্রেনে করে চলে যায়, বলে, আমাদের আবারও দেখা হবে, হয়তোবা আগামীকাল। এরপর থেকে তারা প্রায় প্রত্যেক দিন দেখা করে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন অ্যামি তুষির জন্য রান্না করে। তুষি বলে, অ্যামির এই রান্নাটা ঠিক তুষির মায়ের মতো হয়েছে। অ্যামি বলে, সে তুষির মায়ের মতো এই রেসিপিটায় চকলেট ব্যবহার করেছে। এই শুনে তুষি অবাক হয়ে যায়, কারণ তুষি এখনো অ্যামিকে তার মায়ের সাথে পরিচয় করায়নি। এমনকি তার মা এই রেসিপিতে চকলেট ব্যবহার করে এই ব্যাপারেও সে অ্যামিকে বলেনি। তুষি বলে, আমার মনে হয় তুমি ভবিষ্যৎ দেখতে পারো, কারণ তুমি বলেছিলে আমার ড্রয়িংটা কলেজের ডিসপ্লে বোর্ডে জায়গা পাবে, এবং ঠিক সেরকমটাই হয়েছে। অ্যামি বলে, আমি যদি সত্যি ভবিষ্যৎ দেখতে পেতাম তাহলে ক্যাসিনোতে জুয়া খেলে কোটিপতি হয়ে যেতাম। আসলে তুমি যেমনটা ভাবছো আমি মোটেও তেমন নই, আমি খুব সাধারণ একজন মানুষ। এরপর দিন তুষি লন্ড্রিতে যায়। সেখানে ওয়েমার সাথে তার দেখা হয়। ওয়েমা তাকে অ্যামির বিষয়ে জিজ্ঞেস করে। সে বলে, অ্যামি তার জন্য গতকাল রান্না করেছে। ওয়েমা বলে, তুমি তো আমার থেকেও ভালো মেয়ে পটাতে পারো। এই নিয়ে তারা দুজন খুব হাসি ঠাট্টা করে। এরপর দিন স্ক্রিনে লেখা আসে ডে 15, অর্থাৎ 15তম দিন। দেখা যায় অ্যামি তার চুল কেটে দিচ্ছিল। সে খুব ভালো চুল কাটতে পারে, কারণ সে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করছে, এবং চুল কাটাও তার সাবজেক্টের একটা অংশ। এরপর তারা দুজন একসাথে মুভি দেখে। তুষি বলে, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। অ্যামি তাকে সম্মতি জানায় এবং তারা ইন্টিমেট হয়। দেখা যায় অ্যামি তখনও কান্না করছিল। এরপর রাতের বেলা সে অ্যামিকে স্টেশনে পৌঁছে দেয়। বাড়ি ফিরে সে দেখতে পায় অ্যামি তার গোপন ডায়েরিটা ভুলে রেখে গিয়েছে। যেদিন অ্যামি তাকে ফোন নাম্বার লিখে দিয়েছিল সেদিন এই ডায়েরিটা অ্যামি তার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছিল, তাই তুষি ডায়েরিটা দেখেই চিনে ফেলে।
এবং কৌতূহলবশত সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল 16ই মার্চ, আজ আমার প্রথম দিন আর তুষির শেষ দিন। আমি তার ছবি আঁকার মডেল হওয়ার জন্য তার কলেজে গিয়েছিলাম। তখন তুষি লক্ষ্য করে দেখে আজ হচ্ছে মার্চের 1 তারিখ। এরপরের পৃষ্ঠা লেখা ছিল মার্চ 15, আজ আমার দ্বিতীয় দিন আর তুষির 29তম দিন, আজ আমি তার বাবা মায়ের সাথে দেখা করেছি। এরপরের পৃষ্ঠায় লেখা ছিল 14ই মার্চ, আমার তৃতীয় দিন আর তুষির 28তম দিন। এভাবেই প্রত্যেকটা পৃষ্ঠায় তারিখগুলো উল্টোভাবে লেখা ছিল। এই দেখে সে খুব অবাক হয় এবং কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন পাবলিক ফোন বুথ থেকে তার কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্তে ছিল অ্যামি। সে বলে, তুমি কি ডায়েরিটা পড়ে ফেলেছো? আমি নিশ্চিত যে তুমি কিছুই বুঝতে পারোনি। তুষি বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। অ্যামি বলে, আসলে আমি তোমার কাছ থেকে অনেক বড় একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছি। আমি তোমার সামনেই এই রহস্য উন্মোচন করব। তাই আগামীকাল তোমার কলেজের ক্লাসরুমে চলে এসো এবং সাথে করে সেই রহস্যময় বক্সটি নিয়ে আসবে। পরদিন তুষি তার কলেজের ক্লাসরুমে এসে অ্যামিকে দেখতে পায়। অ্যামি তাকে বলে, এই পৃথিবীর মতোই আরেকটি প্যারালাল পৃথিবী রয়েছে আর আমি সেই পৃথিবী থেকে এসেছি। তোমাদের এই পৃথিবীর তুলনায় আমাদের পৃথিবীর সময় সম্পূর্ণ বিপরীতমুখী। সহজ ভাষায় বলতে গেলে, যেটা তোমার কাছে ফিউচার বা ভবিষ্যৎ সেটা আমার পাস্ট বা অতীত, এবং যেটা আমার কাছে ভবিষ্যৎ সেটা তোমার অতীত। অর্থাৎ তুমি যেটা ভবিষ্যতে দেখবে সেটা আমি অলরেডি দেখে এসেছি। তো এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য অ্যামি তাকে বলে, যখন আমি বলেছিলাম তোমার ড্রয়িংটা ডিসপ্লে বোর্ডে জায়গা পাবে, তখন তুমি হয়তো ভেবেছিলে আমি কোনো জ্যোতিষী যে ভবিষ্যৎ বলতে পারে। আসলে তোমার ভবিষ্যৎগুলো আমার কাছে অতীত হওয়ায় আমি আগেই দেখেছিলাম যে তোমার ড্রয়িংটা কলেজের ডিসপ্লে বোর্ডে জায়গা পেয়েছিল। এরপর দেখা যায় সেই রহস্যময় বক্সটির চাবি ছিল অ্যামির কাছে। তখন তুষির মনে পড়ে যে ঠিক অ্যামির মতো দেখতে একটি মহিলাই তাকে বাঁচিয়েছিল এবং তার 5 বছর পরে এসে এই বক্সটি তাকে দিয়েছিল। সে তার চাবি দিয়ে বক্সটি খুলে ফেলে। সেই বক্সের মধ্যে ছিল একটি ছবি। সেই ছবিতে ছিল তুষি, তুষির বাবা মা এবং অ্যামি। এই দেখে তুষির মাথা ঘুরে যায়, কারণ সে এখনো অ্যামিকে তার বাবা মায়ের সাথে পরিচয় করায়নি। তাহলে এই ছবিটা আসলো কোথা থেকে? অ্যামি বলে, এই ছবিটা তোমার ভবিষ্যতে তুলবে, যেটা আমার কাছে এখন অতীত। এবং যখন তুমি 5 বছর বয়সী ছিলে তখন আমার বয়স ছিল 35। তার 5 বছর পরে তোমার বয়স ছিল 10 এবং আমার বয়স ছিল 30। তখন আমি তোমাকে এই বক্সটা দিয়েছিলাম। তার 10 বছর পর মানে বর্তমানে আমরা এখন 20 বছর বয়সী, কারণ তোমার বয়স স্বাভাবিক মানুষের মতোই বৃদ্ধি পায় আর আমার বয়স আমাদের পৃথিবীর মতোই বিপরীত দিকে যায়, অর্থাৎ কমতে থাকে। এবং এই 20 বছর বয়সটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র সময় যখন আমরা দুজন সমবয়সী থাকব। যেমন আগামী 10 বছর পরে তুষির বয়স হবে 30 আর অ্যামির বয়স হবে 10, মানে তুষির বয়স বাড়বে আর অ্যামির কমবে। এরপর অ্যামি আরো বলে, আমরা 5 বছর পর পর শুধুমাত্র 30 দিনের জন্যই দেখা করতে পারি, যখন চাঁদের ওয়্যাক্সিং অ্যান্ড ওয়ানিং হয়। অমাবস্যা থেকে পূর্ণিমার সময়টাকে ওয়্যাক্সিং বলা হয় আর পূর্ণিমা থেকে অমাবস্যার সময়কে ওয়ানিং বলে। এটাই ছিল তাদের দুই পৃথিবী এক হয়ে যাওয়ার আসল রহস্য। যেহেতু অ্যামির বয়স উল্টো দিকে অগ্রসর হয়, তাই সে বৃদ্ধ থেকে ছোটবেলার দিকে এগিয়ে যাচ্ছে এবং সে এখনো তার ছোটবেলায় পৌঁছায়নি। তাহলে সে কিভাবে জানলো যে সে 5 বছর বয়সে এক দুর্ঘটনার কবলে পড়েছিল? আসলে আগামী 5 বছর পরে যখন তুষির বয়স হবে 25 এবং অ্যামির বয়স হবে 15, তখন তুষি অ্যামিকে আজকের এই ঘটনাগুলো সম্পর্কে বলবে এবং অ্যামি সেগুলো এই ডায়েরিতে লিখে রাখবে। এভাবেই সে সব কিছু জানতে পেরেছে। অর্থাৎ আমরা যেমন ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না, ঠিক তেমনই অ্যামি তার অতীত সম্পর্কে কোনো কিছুই মনে রাখতে পারে না। তার স্মৃতি থেকে অতীতগুলো মুছে যায়, তাই সে ডায়েরি দেখে সব কিছু মনে করে। তার ডায়েরিতে যেরকমটা লেখা রয়েছে ঠিক সেরকমটাই করার চেষ্টা করে। তার কথা শুনে তুষি বুঝতে পারে যে অ্যামি তার ডায়েরি অনুযায়ী তার সাথে অভিনয় করছে। ডায়েরিতে যেরকমটা লেখা রয়েছে ঠিক সেরকম ভাবে দিনগুলো কাটানোর চেষ্টা করছে। তুষি বলে, আমাদের গতকাল একসাথে কাটানো দিনগুলো আজ তোমার কিছুই মনে নেই, তুমি শুধু অভিনয় করে যাচ্ছ। তোমার সাথে কাটানো আমার সুন্দর মুহূর্তগুলো ছিল তোমার অভিনয়। এই বলে সে চলে যায়। এরপর তুষি রিয়েলাইজ করে যেদিন তুষি অ্যামিকে প্রথমবার দেখেছিল সেটা তুষির কাছে ছিল তাদের প্রথম দিন, কিন্তু অ্যামির কাছে ছিল তার শেষ দিন। অ্যামির জন্য তুষি এখন যে পরিমাণ কষ্ট পেয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট অ্যামি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছে। এজন্যই সে ছোটখাটো বিষয়ে কেঁদে ফেলত, কারণ সেই দিনগুলো অ্যামির কাছে ছিল তাদের একসাথে কাটানোর শেষ কিছু দিন, যা অ্যামি তার ডায়েরি দেখে বুঝতে পেরেছিল। এসব ভেবে তুষির খুব অনুশোচনা হয়। এরপর তুষি তাকে ফোন করে বলে, গতকাল আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, তোমাকে ছেড়ে চলে এসেছি, যা হয়তো তোমার এখন কিছুই মনে নেই। আমি বুঝতে পেরেছি তোমার দিনগুলো কিভাবে কেটেছে, তুমি কতটা কষ্ট বয়ে বেরিয়েছো। আমি তোমাকে বলতে চাই আই লাভ ইউ অ্যামি, আই লাভ ইউ সো মাচ। তখন অ্যামিও তাকে আই লাভ ইউ বলে।
এরপর স্ক্রিনে লেখা আসে ডে 21। তারা আবার দেখা করে। তোশি বলে, যেদিন প্রথমবার তুমি আমার হাত ধরেছিলে সেটা আমার জন্য ছিল প্রথমবার, কিন্তু তোমার কাছে সেটা ছিল শেষবার। এই জন্যই তুমি কান্না করেছিলে এবং আমি বুঝতে পেরেছি তুমি ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। একটা সময় তোমার কাছে আমাকে সম্পূর্ণ অপরিচিত মনে হবে। এরপর অ্যামি তার ছোটবেলার দুর্ঘটনা সম্পর্কে তোশিকে বলে। এই ঘটনাটি তার ডায়েরিতে লেখা ছিল। যখন সে 5 বছর বয়সী হবে তখন সে তার পরিবারের সাথে এই পৃথিবীতে আসবে। তখন তোশির বয়স হবে 35 বছর। অ্যামি এবং তার পরিবার একটি উৎসবের মধ্যে দুর্ঘটনায় ফেসে যাবে। তখন 35 বছর বয়সী তোশি এসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে দুর্ঘটনা থেকে বাঁচাবে। এরপর থেকে সেই ছোট্ট অ্যামি তোশিকে খুঁজে বেড়াবে, যে তার জীবন বাঁচিয়েছে। এজন্যই সে এখন এত কষ্ট সহ্য করছে, শুধুমাত্র তোশির সাথে কিছু সময় কাটানোর জন্য। এবং এই 20 বছর বয়সটাই তাদের একমাত্র সময়, যে সময় তারা দুজন একে অপরকে আরো ভালোভাবে জানতে পারবে, একে অপরকে ভালোবাসতে পারবে। অ্যামি বলে, আমি এত বছর তোশির জন্যই অপেক্ষা করেছিলাম, যাকে আমি আমার সমস্ত কথাগুলো মন খুলে বলতে পারবো, যাকে আমি ভালোবাসতে পারবো। জানি এই মানুষটাকে আমি চিরদিন ধরে রাখতে পারবো না, সময়ের স্রোতে দুজনকে আলাদা হতেই হবে। কিন্তু এই অল্প কয়েকটা দিনকে আমি আমার ডায়েরির পাতায় চিরস্মরণীয় করে রাখতে চাই। এরপর এই স্ক্রিনে লেখা আসে ডে 22। আর মাত্র 8 দিন বাকি, অর্থাৎ 8 দিন পরে অ্যামি আবার তার পৃথিবীতে ফিরে যাবে। এবং এর 5 বছর পরে যখন তার বয়স হবে 15, তখন আবার সে 30 দিনের জন্য পৃথিবীতে ফিরে আসবে। তখন তোশি সিদ্ধান্ত নেয় যে বাকি দিনগুলো সে অ্যামির ডায়েরির শিডিউল অনুযায়ী পালন করবে, তাকে খুশি রাখার চেষ্টা করবে। সে অ্যামিকে ফোন করে তার শিডিউল সম্পর্কে জিজ্ঞেস করে এবং অ্যামি তার ডায়েরি অনুযায়ী প্রত্যেকটা দিন উপভোগ করতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অ্যামি তার ডায়েরির পাতায় আগামীকালকের শিডিউল দেখে। ডায়েরিতে লেখা ছিল, আজ আমার দ্বিতীয় দিন এবং তার 29তম দিন। আজ আমি তার বাবা মায়ের সাথে দেখা করতে যাব। এরপর দিন ডায়েরির শিডিউল অনুযায়ী অ্যামি তোশির বাবা মায়ের সাথে দেখা করার জন্য রওনা হয়। তারা তোশির বাসার সামনে এসে পৌঁছায়। সেখানে তোশি অ্যামিকে নিয়ে তার পছন্দের স্ট্রিট ফুড খেতে যায়। তখন অ্যামিকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে। যখন তোশি 10 বছর বয়সী ছিল, তখন অ্যামি সেই রহস্যময় বক্সটি দেওয়ার জন্য তোশির সাথে দেখা করে। তখন অ্যামির বয়স ছিল 30 বছর। সে তোশিকে জিজ্ঞেস করে, তুমি বড় হয়ে কি হতে চাও? তোশি বলে সে বড় হয়ে একজন কার্টুন আর্টিস্ট অথবা কমিক বুক আর্টিস্ট হতে চায়। অ্যামি বলে, তোমার এই স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। এরপর সিন আবার বর্তমান সময়ে চলে আসে। তোশি অ্যামিকে নিয়ে তার বাসায় যায়। অ্যামিকে তার বাবা মায়ের সাথে পরিচয় করায়। তার মায়ের রান্না করে একটি রেসিপি অ্যামির কাছে অনেক বেশি সুস্বাদু মনে হয়। তিনি বলেন যে এই রেসিপিতে তিনি চকলেট ব্যবহার করেছেন। এই শুনে অ্যামি বলে যে এরপর থেকে সে এই রেসিপিতে চকলেট ব্যবহার করবে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। যখন অ্যামি তোশির জন্য রান্না করেছিল, তখন সে এই রেসিপিটাই তৈরি করে। এমনকি তোশির মায়ের মতো সে ওই রেসিপিতে চকলেট ব্যবহার করেছিল। এরপর খাওয়া দাওয়া শেষে অ্যামি তাদের একটি ছবি তোলে এবং এই ছবিটাই আমরা সেই বক্সের মধ্যে দেখতে পাই, যেটা অ্যামি তোশিকে দিয়েছিল। এরপর ফেরার সময় তোশি বলে, কেন আমরা কখনো এক হতে পারবো না? কেন আমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হবে? এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। আমি বলে, আমি সঠিক জানি না যে তোমার এই কান্নার পিছনে আমার কোনো দোষ রয়েছে কিনা। তারপরেও আমি বলতে চাই, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। এরপর দিন অ্যামি তার ডায়েরির শিডিউল দেখে, যেখানে লেখা ছিল মার্চ 16, আজ আমার প্রথম দিন এবং তোশির শেষ দিন। আজ আমি তোশির কলেজে যাব তার ড্রয়িং এর মডেল হতে। দেখা যায় অ্যামি তোশির কলেজে আসে। এটা ছিল তোশির কাছে তাদের শেষ দিন এবং অ্যামির কাছে প্রথম দিন। তাই অ্যামি এখন অতীতের কোনো কিছুই মনে রাখতে পারে না, এমনকি তোশিকেও ঠিকভাবে চিনতে পারে না। অ্যামি বলে, গত 30 দিন আমাদের মধ্যে যা ঘটেছে তা আমাকে বিস্তারিতভাবে বলো। আমি সবকিছু এই লাল রঙের ডায়েরিতে লিখে রাখবো এবং এই আকাশি রঙের ডায়েরিতে সেই সবকিছু লেখা রয়েছে যেগুলো তুমি আমাকে 5 বছর আগে বলেছিলে। তখন তোমার বয়স ছিল 25 আর আমার বয়স ছিল 15, যেটা তোমার কাছে এখন ভবিষ্যৎ কিন্তু আমার কাছে অতীত। তখন তোশি তাকে বলতে শুরু করে তাদের দুজনের একসাথে কাটানো গত 30 দিনের সমস্ত স্মৃতিগুলো সম্পর্কে, যে কিভাবে সে প্রথমবার অ্যামিকে দেখতে পায়, কিভাবে তারা একে অপরের সাথে ডেট করতে শুরু করে। আর অ্যামি সবকিছু তার ডায়েরিতে লিখে রাখে এবং সমস্ত ঘটনাগুলো বলতে বলতে তোশি ইমোশনাল হয়ে পড়ে। সে কিছুতেই তার কান্না আটকে রাখতে পারে না। তোশি বলে, কিছু মনে করো না, আমার অল্পতেই কেঁদে ফেলার অভ্যাস রয়েছে। তাদের প্রথম ডেটের দিন ঠিক এই কথাটাই অ্যামি তাকে বলেছিল, যে সে অল্পতেই কেঁদে ফেলে। এরপর রাতের বেলা তোশি শেষবারের মতো তাকে বিদায় জানাতে স্টেশনে আসে। অ্যামি তোশিকে জিজ্ঞেস করে, আমি কি একটি ভালো গার্লফ্রেন্ড হতে পেরেছি এবং আমাদের কাটানোর সময়গুলো কি স্মৃতিমধুর ছিল?
টুসি বলে, হ্যাঁ, তুমি খুব ভালো গার্লফ্রেন্ড ছিলে এবং আমাদের একসাথে কাটানোর সময়গুলো আমার কাছে চিরকাল স্মৃতি হয়ে রয়ে যাবে। আমি বলে, আজকের পর থেকে আমি তোমাকে ধীরে ধীরে ভুলে যাব, তাই না? টুসি বলে, স্মৃতিগুলো মুছে গেলেও আমাদের হৃদয়টা হবে একটা রিং এর মতো, যার কোনো শেষ প্রান্ত নেই। ঠিক যেমন রিং এর দুটো প্রান্তই একে অপরের সাথে অবিচ্ছিন্নভাবে মিশে থাকে, তেমনি ভাবে আমাদের স্মৃতিগুলোও মিশে থাকবে। তখন ট্রেন চলে আসে, অ্যামিকে তার গন্তব্যে চলে যেতে হয়। এরপর টুসির জীবনে আরো 5 বছর কেটে যায়। এখন সে 25 বছর বয়সী। তখন 15 বছর বয়সী অ্যামি তার সাথে আবারও দেখা করতে আসে। টুসি তাকে সেই ড্রয়িংটা দেখায়, যেটা সে তার শেষ দিনে অ্যামির জন্য এঁকেছিল। তখন টুসি তাদের একসাথে কাটানো সেই দিনগুলো সম্পর্কে বলে এবং অ্যামির সেই দিনগুলো মনে পড়তে থাকে। এখন অ্যামির দিক থেকে সেই দিনগুলো দেখানো হয় এবং গল্পের জটগুলো ধীরে ধীরে খুলতে থাকে। যেদিন অ্যামি ড্রয়িং এর মডেল হওয়ার জন্য কলেজে গিয়েছিল, তার কাছে সেটা ছিল তার প্রথম দিন। এরপর টুসি তার বাবা মায়ের সাথে অ্যামির পরিচয় করায়। সেখানে টুসির মা চকলেট ব্যবহার করে একটি রেসিপি তৈরি করে। এর কিছুদিন পর টুসি এক নতুন বাড়িতে ওঠে এবং তখন অ্যামি তাকে সেই রেসিপিটা তৈরি করে দেয়, যেটা টুসির মা তৈরি করেছিল। এরপর একদিন রাতে অ্যামিকে স্টেশনে পৌঁছে দেওয়ার সময় টুসি তার হাত ধরতে চায়। সেটা টুসির কাছে প্রথমবার হলেও অ্যামির কাছে এটাই ছিল তাদের শেষবার হাতে হাত রাখা। এজন্যই সে তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং তার সময় বিপরীত দিকে চলার কারণে সে আগেই দেখেছিল টুসির সেই ড্রয়িংটা কলেজের ডিসপ্লে বোর্ডে জায়গা পাবে, যেটা শুনে টুসি তখন হতবাক হয়ে গিয়েছিল। এবং যেদিন তাদের ট্রেনে দেখা হয়েছিল, সেটা টুসির কাছে তাদের প্রথম দেখা হলেও অ্যামির কাছে সেটাই ছিল তাদের শেষ দেখা। টুসি সেদিন অ্যামিকে জিজ্ঞেস করেছিল, আমাদের কি আবার দেখা হবে? এই শুনে অ্যামি কান্নায় ভেঙে পড়ে, কারণ অ্যামির কাছে সেটাই ছিল তাদের শেষ দেখা। কিন্তু অ্যামি বলেছিল তাদের আগামীকাল আবার দেখা হবে। এই বলে সে ট্রেনে উঠে আবারও কান্নায় ভেঙে পড়ে। অর্থাৎ এরপরে তাদের আবার 5 বছর পরে দেখা হবে, যখন অ্যামির বয়স হবে 15 বছর আর টুসির বয়স হবে 25 বছর। এরপর সব শেষে দেখানো হয় টুসির যখন 35 বছর বয়স, তখন সে 5 বছর বয়সী অ্যামিকে সেই দুর্ঘটনা থেকে রক্ষা করে। এবং যখন টুসি চলে যাচ্ছিল, তখন সেই ছোট্ট অ্যামি তাকে বলে, আমাদের কি আবার দেখা হবে? টুসি বলে, আমাদের অনেক আগেই দেখা হয়েছে। এই বলে সে চলে যায় এবং গল্পটি এইখানেই শেষ হয়ে যায়। যারা এখনো এই গল্পটি ঠিকভাবে বুঝে উঠতে পারেননি, দয়া করে ভিডিওটি প্রথম থেকে আরো একবার দেখুন। আশা করছি আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে, কারণ এই গল্পটি একটু বেশি কমপ্লিকেটেড।